দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব, এটা থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। তার কারণ এটা মানে এই যে চ্যাপ্টারটা, এটা শুধু কনস্টিটিউশনের চ্যাপ্টার না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিস্ট্রির চ্যাপ্টার। যে ব্রিটিশ ভারতে, দেখো, ব্রিটিশরা ভারতে আসার পরে বিভিন্ন রকমের ঘটনা হয়েছে, যেটা আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ব্রিটিশ রাজের মধ্যে আমরা পড়েছি। সেটা যেমন একটা ফেজ। আরেকটা ফেজ হয় কি, যে ব্রিটিশরা ভারতে থাকার সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছিল আমাদের জন্য, বিভিন্ন আইন আমাদের জন্য বানিয়েছিল, এবং সেই আইনগুলোর মাধ্যমে ধীরে ধীরে ভারতের এই সংবিধান বা কনস্টিটিউশন গঠিত হয়েছিল। সেই কারণে এই আইনগুলো সম্পর্কে আমাদের জানাটা খুব প্রয়োজন, যে কোন সময় কি আইন তৈরি হয়েছিল, সেই আইনগুলোর মধ্যে কি বলা হয়েছিল, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এটা শুধু কনস্টিটিউশনের জন্য, কনস্টিটিউশন থেকে যত না কোশ্চেন আসে তার থেকে বেশি হিস্ট্রিতে এই কোশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, সেই জন্য এটা আমাদের মনে রাখতে হয়। তো এই চ্যাপ্টারের মধ্যে প্রথমেই আমরা, যেহেতু কনস্টিটিউশনের কথা বলা হয়েছে, প্রথমে আমরা একটা জিনিস জেনে নেব, যে কনস্টিটিউশন জেনারেলি দু ধরনের হয়। একটা হয় রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান, আর একটা হয় আনরিটেন কনস্টিটিউশন বা আনরিটেন মানে অলিখিত সংবিধান। কি পার্থক্য? ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু দেশ রয়েছে, বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ দেশই রয়েছে, যাদের সংবিধান লিপিবদ্ধ হয় বা রিটেন হয়। কেন লেখা থাকে যে একটা দেশ এই অনুযায়ী চলবে, এইভাবে চলবে, এই আইন মেনে চলবে। সেই দেশের সংবিধানগুলো হয় রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। আর কিছু কিছু দেশের হয়, যেই দেশ কি বলে, নিজেদেরকে সবসময় বলে আমরা খুব লিবারেল, মানে আমরা সবকিছু মেনে নিই, আমরা সবকিছু অ্যাকসেপ্ট করি। ফলে সেই কারণে কি হয়, তারা কি চায়, বিভিন্ন সময় আইনকে চেঞ্জ করতে চায়, এবং তারা চায় না এই আইনকে চেঞ্জ বা পরিবর্তন করতে গিয়ে তাদের বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, সেরকম দেশ কোনটা? সেরকম দেশ হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, এবার এই ব্রিটেনের একমাত্র সংবিধান যেটা হচ্ছে অলিখিত সংবিধান, মানে তাদের দেশে কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। সেই দেশে কি হয়, বিভিন্ন সময়ে যে এই কালচার চলে আসছে, প্রচলিত প্রথা চলে এসছে, এইটাই আমাদের সংবিধানে হবে। কিছুদিন পর যখন কালচার চেঞ্জ হবে, সংবিধানও চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঝট করে ইজিলি চেঞ্জ করা যাবে। কিছু রীতিনীতি, আচার ব্যবহার, বা কোনো বিচারালয়ের আর কোনো জুডিশিয়ারি, মানে কোনো কোর্ট থেকে একটা জাজমেন্ট দিল, সেই জাজমেন্ট অনুযায়ী তৈরি হয়ে গেল, আইন তৈরি হয়ে গেল। ফলে ব্যাপারটা কোনো লিখিত সংবিধান মানে ব্রিটেনের মধ্যে নেই, বা ইংল্যান্ডের মধ্যে নেই। ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, এর মধ্যে পার্থক্য আছে। সেটা পরে আমরা হিস্ট্রির মধ্যে কোনো না কোনো সময় বলবো, যে কোনটাকে ব্রিটেন বলে, কোনটাকে গ্রেট ব্রিটেন বলে, ইংল্যান্ড কি, ঠিক আছে, ব্রিটিশ আইলস কি, এগুলো কি আমি এগুলো সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেবো। তো অলিখিত সংবিধান ব্রিটেনের, আর ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার রয়েছে রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, সমস্ত দেশের রয়েছে রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। ওকে, প্রথম সংবিধান তৈরি হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, ফার্স্ট কনস্টিটিউশন মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে আমাদের ফ্রান্সের, যে যখন বাস্তিল দুর্গের পতন হয়, ফ্রান্সে যখন গভর্নমেন্ট হয়, ফ্রান্সের কনস্টিটিউশন প্রায় কাছাকাছি টাইমের মধ্যেই তৈরি হয়েছিল। তো সেটা আমরা, আমাদের এগুলো হিস্ট্রির মধ্যে এগুলো নেই, পরে আমরা আলোচনা করব যতটা প্রয়োজন। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার ভারতের ইতিহাস রচনার পেছনে কিছু ঘটনা আছে বা কিছু ডেট আছে, যেগুলো আমাদের মাথায় একটু মনে রাখতে হবে। যেমন প্রথম কথা, ভারতে যেটা আমরা বলে থাকি কি, ভারত কবে স্বাধীন হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। আমরা এই কথাটাই শুনে এসেছি, এই কথাটাই পড়ে এসেছি, কিন্তু কথাটা সত্যি নয়। কেন কথাটা সত্যি নয়? তার কারণ 1947 সালের 15ই আগস্ট ভারত থেকে শুধুমাত্র ব্রিটিশদের, মানে ইংরেজদের উত্থান, মানে সরানো হয়েছিল। পুরো ভারত থেকে নয়। আজকের ভারতে মধ্যে গোয়াও রয়েছে, আজকের ভারতের মধ্যে পন্ডিচেরি বা পুডুচেরিও রয়েছে। এগুলো কিন্তু 1947 সালে স্বাধীন হয়নি, এগুলো 1962 সালে গোয়া স্বাধীন হয়েছিল। সেই কারণে এটা বলা সম্পূর্ণ ভুল যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, এই কথাটা ভুল কথা। ঠিক আছে, কারণ 1947 সালে ভারতের যেসব অঞ্চল ব্রিটিশরা দখল করে রেখেছিল, সেগুলো আমাদের স্বাধীন হয়েছিল। এবার ভারতে যে কোম্পানির শাসন বা ভারতের যে ব্রিটিশদের শাসন, সেটা প্রথমে শুরু হয়েছিল একটা কোম্পানির হাত ধরে, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা কি হয়েছিল, ভারতে তারা এসেছিল বাণিজ্য করার উদ্দেশ্যে, ট্রেড করার জন্য ভারতে এসেছিল। কবে? 1600 খ্রিস্টাব্দে, 1600, 1600 সিই। এখন আমরা এডি বিসি বলতে পারবো না, সিই বা বিসিই বলতে হবে। তো 1600 খ্রিস্টাব্দে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। কিসের জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বেসিক্যালি বাণিজ্য করার জন্য। কিসের বাণিজ্য? মশলা।
ঠিক আছে, মশলা বা স্পাইসেস, ঠিক আছে, স্পাইসেস বা মশলার জন্য। এবার বলো হঠাৎ করে কেন প্রয়োজন পড়েছিল? এটা আমরা ইউরোপীয়দের ভারতে আগমন যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম, আমি আবার একবার পড়িয়ে দেবো, অসুবিধে নেই। তো কি হয়েছিল, যখন ইউরোপে অটোমান এম্পায়ার, যেটা আমাদের অটোমান সাম্রাজ্য ডিস্ট্রয় হয়, তখন কি হয় যে মিডল ইস্ট দিয়ে, মানে আজকের দিনে যে আরবের মধ্য দিয়ে কোনো রকমের ট্রেড হতো না। আগে কি হতো, ওই জায়গা দিয়ে ট্রেড হতো, যেটাকে আমরা যেটাকে যেখান দিয়ে ট্রেড হতো, তখন বললো যে না, ওই দিক দিয়ে ট্রেড করা সম্ভব নয়, কারণ অটোমান এম্পায়ার খুব পাওয়ারফুল তখন ছিল। ঠিক আছে, সেই কারণে অটোমান এম্পায়ারের কারণে ইংল্যান্ডে মানে ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্য সম্ভব হয়নি। সেই কারণে পরবর্তীকালে কি হয়, ভাস্কো ডা গামা, প্রথমে কলম্বাস আর ভাস্কো ডা গামা দুজনে, এরকম আরো অনেকে বেরিয়েছিল, তার মধ্যে ভাস্কো ডা গামা কি করেছিল, ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিল 1498 খ্রিস্টাব্দে, 1498 আমরা জানি। তারপরে কি 1498-এ ভারতে আসার জলপথ আবিষ্কার করার প্রায় 100 বছর পরে ব্রিটিশরাও ভারত মানে বাণিজ্য করার জন্য ভারতে আসে। তো এইভাবে প্রায় ভারতে তারা আসার জলপথ আবিষ্কার করে, তারপর পর্তুগিজদের সাথে ফরাসিদের সাথে দ্বন্দ্বের মাত্র, পর্তুগিজদের সাথে প্রথমে দ্বন্দ্ব, তারপর ফরাসিরা পরে আসে, তাদের সাথে দ্বন্দ্ব, এগুলো আমরা হিস্ট্রিতে পড়েছি বা আবার পড়বো। তো সেভাবে তারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে রুল করতো অ্যাজ এ কোম্পানি হিসাবে। মানে ভাবো, একটা দেশকে শাসন করছে একটা কোম্পানি, কোনো দেশ নয়, একটা কোম্পানি একটা দেশকে শাসন করছে। সেটা চলেছিল কতদিন পর্যন্ত, 1858 পর্যন্ত, 1858, মানে মেনলি তারা 1600-তে এসেছিল, কিন্তু তারা অ্যাকচুয়াল রুল করেছিল বা শাসন করেছিল 1757 থেকে 1858 পর্যন্ত। কেন 1757-তে? পলাশির যুদ্ধের পরে ভারতে মানে তারা প্রকৃত শাসনের অধিকার পায়, আর 1858-তে যখন ভারত শাসন আইন হয়, তার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনটা চলে যায় কোথায়, ব্রিটিশ পার্লামেন্টের হাতে। তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবার যে যে জায়গাগুলো আছে সেই সেই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমত কোশ্চেন আসে, লন্ডনে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন মুঘল সম্রাট কে ছিলেন? তখন ছিলেন আকবর। এটা আমরা বারবার কি করি, জাহাঙ্গীরের সাথে ভুল করি। কেন করি? কারণ ব্রিটিশরা যখন ভারতে আসে, ঠিক আছে, ব্রিটিশরা ভারতে আসার পরে যখন প্রথম ফ্যাক্টরি বানানো শুরু করেছিল, মানে যেটাকে আমরা বলবো দুর্গ, যে প্রথম যখন দুর্গ বানায়, সেই দুর্গ বানানোর পারমিশন তারা পেয়েছিল কার কাছে? জাহাঙ্গীরের কাছে। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন রাজা ছিল আকবর। এটা প্রথম ভুল হওয়ার কোশ্চেন, যেটা আমরা প্রথম ভুল করে থাকি। ঠিক আছে, আকবরের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল, কিন্তু জাহাঙ্গীরের সময় কি হয়েছিল, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ তৈরি করার মানে পারমিশন পেয়েছিল সুরাটে। এরপর আমরা জানি 1757-তে পলাশির যুদ্ধে কোম্পানি জয়লাভ করে, মির্জাফর মানে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা পরাজিত হয়। 1757-এ পলাশির যুদ্ধ, তারপর 1765-এ দেওয়ানি লাভ হয়েছিল, যার ফলে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ হয়, বা যেটাকে আমরা ট্যাক্স কালেকশন বলি। এই জায়গার মানে রাজস্ব আদায়ের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যায়, এবং তার সাথে সাথে আমরা জেনেছিলাম দ্বৈত শাসন বা ডায়ার্কির সূচনা হয়েছিল। তো 1765-এ এই ডায়ার্কির ফলে আমরা জানি ভারতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 76-এর মন্বন্তর, আমরা এটা সম্পর্কে পড়েছি। সেই 76-এর মন্বন্তরের কারণে বাংলায় প্রচুর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই সময় 1770 এই কারণে লর্ড ক্যানিং এর পরে ভারতে নিয়ে আসা হয় কাকে? ওয়ারেন হেস্টিংসকে। আমরা পড়বো একটু পরে। তো ওয়ারেন হেস্টিংস আসার পরে ভারতে নিয়ে আসা হয় এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তো তিনি 1773 সালে প্রথম যে আইন চালু করেছিলেন সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এবার এই রেগুলেটিং অ্যাক্ট কি ছিল, কেন করা হয়েছিল, আমরা সেই সম্পর্কে এরপরে বিস্তারিত আলোচনা করব। তারপর পিটের ভারত শাসন আইন 1784, এটাও পড়বো। তারপর বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1793, 1813, মানে দেখো 20 বছর পর 1833, 1853, এই অ্যাক্টগুলো সম্পর্কে আমরা পরপর পড়বো। এই অ্যাক্টগুলোই আমাদের এই যে আজকের ক্লাসে প্রধান বিষয়বস্তু, যে অ্যাক্টগুলোর মধ্যে কি হয়েছে। তারপরে আমরা জানি যে 1858-তেই যে বললাম, মহাবিদ্রোহের পরে কোম্পানির শাসনের অবসান হয় এবং সেখান থেকে ব্রিটিশ পার্লামেন্টের শাসন হয়। তারপরে এভাবে রুল চলে। প্রথমবার ভারতের সংবিধান রচনার দাবি তুলেছিল মহাত্মা গান্ধী 1922 খ্রিস্টাব্দে। তিনি প্রথমবার বলেছিলেন যে ভারতের জন্য একটা সংবিধান দরকার বলেছিলেন। কিন্তু প্রথম এই যে সংবিধান রচনার যে আইডিয়া, যে কি সংবিধানের মধ্যে গান্ধীজি তো দাবি তুলেছিল, কিন্তু এই যে আইডিয়াটা প্রথম যদি কোনো পার্টি যেটা জোরদার ভাবে ব্রিটিশ পার্লামেন্টে তুলেছিল, সেটা হচ্ছে স্বরাজ পার্টি, স্বরাজ্য দল, যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন রায় তিনি এটা বানিয়েছিলেন 1923 খ্রিস্টাব্দে।
1 জানুয়ারি, আর তার সঙ্গে মতিলাল নেহেরু ছিল। আমরা হিস্ট্রিতে এটা পড়বো, স্বরাজ দল বা স্বরাজ পার্টি। পরবর্তীকালে সুভাষচন্দ্র বোসের মেম্বার ছিলেন। তো 1924-এ স্বরাজ পার্টি প্রথম সংবিধানের মানে আইডিয়া দিয়েছিলেন, মানে করেছিলেন গান্ধীজির পরে পার্টি হিসাবে। আর প্রথমবার এবার সংবিধান রচনার কথা দাবিতে উঠলো, কিন্তু সংবিধান কে রচনা করবে? তার জন্য প্রয়োজন একটা গণপরিষদ, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেটার দাবি প্রথম তুলেছিলেন কমিউনিস্টবাদী মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয়, 1934 সালে। এবার সবাই দেখো সংবিধান রচনার দাবি তুললো, গণপরিষদের কথা বললো, এবার সংবিধান থাকবেটা কি সেটা তো বলতে হবে। সেই হিসাবে প্রথম একটা ড্রাফট বা খসড়া, যে এখানে সংবিধানে এই এই জিনিস লেখা থাকবে, এই এই জিনিস এই অনুযায়ী হবে, আর ড্রাফট দিতে হবে। তো সেটা প্রথম দিয়েছিল মতিলাল নেহেরু। ইনি জওহরলাল নেহেরুর পিতা, ফাদার ছিলেন। তিনি প্রথমবার 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট উত্থাপন করেছিলেন, যেখানে তিনি এই খসড়া প্রস্তাব দিয়েছিলেন যে সংবিধানের মধ্যে কি কি জিনিস থাকবে, সেই তার খসড়া বা ড্রাফট। এরপর ভারতে বিভিন্ন রকমের ক্রিপস মিশন আসে, ঠিক আছে। তার আগে আগস্ট অফার আসে, 1940-এ আগস্ট অফার, 1942-এ ক্রিপস মিশন, 1943-এ ওয়াভেল পরিকল্পনা, প্রচুর এরকম আসে। সবকিছু ব্যর্থ হয় এবং ফাইনালি কি হয়, 1946 সালে আসে ক্যাবিনেট মিশন, এবং সেই ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতে গঠিত হয়েছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে। এবং সেই গণপরিষদের মধ্যেই, যেটা 1946 সালে গঠিত হয়, ডিসেম্বরে ফার্স্ট সেশন হয়। এবার 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন স্বাধীন হওয়ার পরে ভারতের তৈরি করা হয় প্রথম ড্রাফটিং কমিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। যেই কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। সেই জন্য একটা কথা আমাদের বারবার বলা হয়, আমাদের সংবিধান কে তৈরি করেছিল? না, ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করেছিল। কথাটা ভুল কথা, যে সংবিধান আম্বেদকর তৈরি করেছিল, এটা সম্পূর্ণ ভুল কথা। সংবিধানে, এই যে ভারতের সংবিধানে বিভিন্ন কমিটির মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। তুমি যদি বলো বাজেট কে তৈরি করে, ফাইন্যান্স কমিটি, যে অর্থ আমাদের ফাইন্যান্স কমিটি রয়েছে সে তৈরি করে। তাহলে বাজেট কি নির্মলা সীতারামন তৈরি করে? নিশ্চয়ই না। নির্মলা সীতারামন সেটা প্রেজেন্ট করে, কারণ তিনি ফাইন্যান্স মিনিস্টার। কিন্তু বাজেট তৈরি করার জন্য কমিটি রয়েছে, সেই কমিটি সমস্ত কিছু আলোচনা করে, যে এই ব্যাপার এখানে হবে, এই ব্যাপার সেই হবে বলে আলোচনা করে। সেরকম সংবিধানের মধ্যে কি কি জিনিস থাকবে তার একটা ড্রাফট তৈরি হবে, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আম্বেদকর। সেই জন্য তাকে বলা হয় তিনি সংবিধান রচনা, কিন্তু অ্যাকচুয়ালি তিনি লিখেছেন এই কথাটা ভুল কথা, ঠিক আছে। তো এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন বা 18 দিন, অনেক জায়গায় 18-17 আছে, এটা কোনো অসুবিধা নেই, কারণ কেউ মানে ডেট শুরু থেকে শেষ দিনটাকে একদিন ধরে, কেউ ধরে না, তো এটা অসুবিধা নেই। 2 বছর 11 মাস 17 দিন বা 18 দিন এই খসড়া কমিটি তৈরি করতে সময় লেগেছিল। এরপর সংবিধান গ্রহণ করা হয়েছিল, তৈরি তো হয়ে গেল, সংবিধান অ্যাডপ্টেড করা হয়, গৃহীত করা হয় 1949 সালের 26শে নভেম্বর, সেই দিন গৃহীত হয়। সেই জন্য সেই দিনটাকে আমরা বলি সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। যেই দিন গৃহীত হয়েছিল তাকে আমরা সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে বলি। আর যেই দিন কার্যকরী হয় সেটা কবে, 1950 সালের 26শে জানুয়ারি, সেই দিনটাকে আমরা বলি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুটো কথা, কনস্টিটিউশন ডে 1949-এর 26শে নভেম্বর, আর কার্যকরী করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, সেই দিনটা কার্যকর। তো দুটো যেন গুলিয়ে না যায়, গৃহীত আর কার্যকর। এবার এবার আমরা চলে যাব ডাইরেক্টলি আমাদের আইনগুলোর মধ্যে, যেটা আমাদের আজকের ক্লাসের প্রধান বিষয়বস্তু, যে কোন কোন অ্যাক্ট বা আইন হয়েছিল। তো আমরা বলেছি যে ব্রিটিশরা ভারতে যে ছিল সেটা দুটো ফেজে, একটা হচ্ছে কোম্পানির শাসন, যেটাকে আমরা কোম্পানির রুল বলছি, আর একটা হচ্ছে পার্লামেন্টারি রুল, যেটা হচ্ছে প্রথম কোম্পানির রুল 1773 1773 থেকে 1857, আর তারপরে ক্রাউন রুল বলা হবে 1858 থেকে 1947 1947 সাল পর্যন্ত, যে সময় ব্রিটিশ রাজা বা রানীর আন্ডারে শাসন হবে। এই কোম্পানি রুলের মধ্যে প্রথম আইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন, সেটা হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। প্রথমে নামটা পেলাম, এর সম্পর্কে আমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, এই আইনে কি বলা হয়েছিল? এই আইনে বলা হয় কোম্পানিকে ভারতের এই আইনে কোম্পানিকে ভারতে তার আঞ্চলিক মালিকানা ধরে রাখার অনুমতি দেয়। মিনিংটা বোঝো, আঞ্চলিক মালিকানা, তার মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যারা কোম্পানি যেই জায়গায় কোনো একটা হয়তো কুঠির জন্য সেই জায়গাটা দখল করলো, তার মানে সেই জায়গার মালিকানা, যে সেই জায়গার যে
মালিক মানে হেড বা সেই জায়গাটা তার হয়ে গেল সেরকম না। তারা আঞ্চলিক মালিকানা ধরে রাখার অনুমতি পায়। মানে আমি একটু ভালোভাবে বোঝাই তাহলে জিনিসটা বুঝতে পারবে। সাপোজ ধরো ইস্ট ইন্ডিয়া, এইটা আমাদের ভারত, ঠিক আছে? ভারতের এই জায়গাটা হচ্ছে বোম্বে, এই জায়গাটা ধরো সাপোজ ধরো আগ্রা, এই জায়গাটা ধরো কলকাতা, এই জায়গাটা ধরো হচ্ছে পন্ডিচেরি, এই জায়গাটা ধরো তোমার হচ্ছে চেন্নাই, এরকম আছে। এবার বাইরে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, আসার পরে কি করলো, প্রথমে এই যে আগ্রাটা তারা দখল করলো, ঠিক আছে? তাহলে এবার অন্যান্য জায়গাও তাদের দখলে রয়েছে, কিন্তু এই জায়গার কোম্পানির শুধুমাত্র আঞ্চলিক, মানে এই জায়গাটার মালিকানা তার থাকবে, কিন্তু পুরো ভারতের মালিকানা তাদের হবে না। কিছু কিছু জায়গায় তারা মালিকানা পাবে, কিন্তু মালিকানা রাখতে পারবে, কিন্তু কোম্পানি যে কাজকর্ম করবে, মানে তার যে কার্যকলাপ আর কার্যকরিতাকে নিয়ন্ত্রণ করা হবে, যে যা খুশি তাই কোম্পানি করতে পারবে না। অর্থাৎ 1773 পর্যন্ত, মানে 1600 থেকে 1773 পর্যন্ত যে জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করতো, এই পলাশির যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধ হলো, তারপরে যেসব জায়গা বাংলা বলো, বিহার বলো, এইসব জায়গায় যে দখল করতো, দেওয়ানি করতো, মালিকানা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যেত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতো না, আমি যেহেতু দখল করেছি এটা আমার, ঠিক আছে? কিন্তু 1773 তে প্রথম কি করা হলো, যে না তুমি আঞ্চলিক মালিকানা রাখতে পারো, কিন্তু তোমার এই যে কার্যকারিতাটাকে, এটাকে নিয়ন্ত্রণ করা হবে, যে তুমি এখন মালিকানা রাখো, কিন্তু আমরা যদি চাই যে কোনো সময় এগুলোকে নিতে পারি, বা এটা প্রথমে বলে দেওয়া হয়নি যে এটা আমাদের হবে, এটা পরের অ্যাক্টে এটাকে নিয়ে নেওয়া হবে। রেগুলেটিং অ্যাক্টে প্রথম বলা হলো যে তোমার অনুমতি তোমার থাকলো, কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, তোমরা কিভাবে কাজ করছো আমরা সেটা মনিটর করবো, নজর রাখবো। অর্থাৎ এটাই বলেছে সম্পূর্ণরূপে ক্ষমতা দখল করেনি, কিন্তু কন্ট্রোল করতো। এই জন্য এটাকে বলা হতো 1773 সালে নিয়ন্ত্রণকারী আইন বা রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটর দিয়ে আমরা কি করি, ফ্যানের রেগুলেটর দিয়ে আমরা স্পিড বাড়াই কমাই, সেজন্যকে রেগুলেটিং অ্যাক্ট। অর্থাৎ এটাকে বলা হয় কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ ছিল এই রেগুলেটিং অ্যাক্ট। এর আগে যা খুশি করতে পারতো তারা। এবার এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা চালাতো বেসিক্যালি দুটো, মানে সংগঠন, দুটো হাউসের মতো ভালো। একটা হচ্ছে কোর্ট অফ প্রোপাইটার্স, আর এটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। জিনিসটা কি একটু বলি, প্রোপাইটার কাদের বলা হয় আর ডিরেক্টর কাদের বলা হয়। প্রোপাইটার মানে দেখবে কোনো একটা কোম্পানি, তারপরে ধরো তোমার একটা কোনো কোম্পানি আছে, সেখানে তুমি যখন সিল মারে লিখে থাকবে প্রোপাইটার বলে লেখা থাকে। প্রোপাইটার মানে যার এটা প্রপার্টি। আর ডিরেক্টর মানে কি, যারা এটা চালনা করে। মানে একটু ভালো ভাষায় তোমাকে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই যে প্রোপাইটার আর ডিরেক্টরের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে? জিনিসটা হলে তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো এটা একটা কোম্পানি, সাপোজ ধরো এটা রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে? রিলায়েন্স কোম্পানির সাপোজ ধরো 30% মালিকানা মুকেশ আম্বানির রয়েছে। রিলায়েন্স কোম্পানির পুরো মালিকানা কিন্তু আম্বানির নেই, মুকেশ আম্বানির 30% মালিকানা রয়েছে। 20% মালিকানা ধরো আমাদের এলন মাস্কের রয়েছে, 10% মালিকানা ধরো আমাদের হচ্ছে মোদিজির রয়েছে, আর 10% মালিকানা ধরো আমাদের মমতার রয়েছে। সাপোজ ধরো এরকম ভাবে কারো 5% এরকম ভাবে রয়েছে। এবার এর মধ্যে এই যে মুকেশ আম্বানি কি হলো, এর একজন প্রোপাইটার। নরেন্দ্র মোদী কি হলো, এর একজন প্রোপাইটার। এলন মাস্ক কি হলো, এর একজন প্রোপাইটার। কারণ কি, এরা এই কোম্পানির মালিক, কিন্তু এই কোম্পানিকে চালনা করছে, কোম্পানির ডিসিশন নিচ্ছে। সাপোজ ধরো হচ্ছে আমাদের ধরো সুন্দর পিচাই, ঠিক আছে? ধরো সুন্দর পিচাই আছে, তারপর ধরো জেফ বেজোস আছে, সব ধরো সচিন তেন্ডুলকার আছে। এরা কি করছে, কোম্পানিটাকে চালনা করছে, কিন্তু এরা সুন্দর পিচাই বলো, সচিন তেন্ডুলকার, এরা কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে, কোম্পানি চালানোর জন্য স্যালারি। তাহলে এরা হচ্ছে ডিরেক্টর, মানে এরা কোম্পানি চালনা করছে। প্রোপাইটার মানে যাদের হাতে কোম্পানির মালিকানা আছে। বোঝাতে পারছি কথাটা? ক্লিয়ার হলো? এই জিনিসটা আবার বুঝতে হবে যে প্রোপাইটার আর ডিরেক্টরের মধ্যে পার্থক্য এটা। তো এই সময় কি হলো, কোম্পানির রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকে চিহ্নিত করা হতো কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তিতে, মানে যেভাবে তাদেরকে অর্ডার দেওয়া হতো সেই। এবার এর আগে এই যে কোম্পানি যা পরিচালক হতো, যারা এই ডিরেক্টর হতো, তারা কিন্তু যতদিন খুশি থাকতো। এই অ্যাক্টের মাধ্যমে বলা হলো এর যে পরিচালক হবে, মানে যে কোম্পানিটাকে চালাবে, তারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হবে। তারা যতদিন খুশি থাকবে সেরকম না, 5 ইয়ারের জন্য হবে, এবং 5 ইয়ারের মধ্যে প্রত্যেক বছর 1/4 করে, 1/4 করে প্রত্যেক বছর অবসর নিতে হবে। মানে যেটা আমাদের রাজ্যসভাতে যে ব্যবস্থা রয়েছে, প্রত্যেক বছর, মানে একজন 5 বছর হলো, 5 বছর পরে টোটাল নয়, যারা আগে জয়েন করেছিল 1/4, তাদের অবসর নিয়ে নিল, পরের বছর
ওই 1/4 জায়গায় আরো যে লোক এলো, তারা আবার 5 বছর থাকার পরে গেল। ফলে কি হলো, কখনোই এই কোর্ট অফ ডিরেক্টর ভাঙতো না, কিন্তু প্রত্যেক 4 বছর মানে 5 বছর অন্তর তারা নতুন লোক সেখানে আসতো। ঠিক আছে, অবসর নিতে হতো এবং তারা কিন্তু পুনর্নির্বাচিত করা যেত না। একবার হয়ে গেছো আর কখনো হতে পারবে না, কারণ যতবার থাকবে করাপশন হতে পারে। সেই কারণে এটা পুনর্নির্বাচিত হতো না, 5 বছরের জন্য হতো। এবং এই কোম্পানি ডিরেক্টর কোর্টকে, মানে সেই সময় ব্রিটিশ কোর্ট রয়েছে, তো কোর্টকে ভারতে রাজস্ব, বেসামরিক এবং সামরিক রিপোর্ট করার প্রয়োজন ছিল। মানে এই যে কোম্পানির যারা ডিরেক্টরস রয়েছে, কোর্ট অফ ডিরেক্টরে মানে কোম্পানির যেসব ডিরেক্টর রয়েছে, তারা কি করতো, কোর্টকে যে ভারতে তারা যে কাজকর্ম করছে, তারা যে রেভিনিউ কালেক্ট করছে, বা সামরিক মানে আর্মিতে কি কাজ হচ্ছে, বা আর্মি ছাড়াও কি কাজ হচ্ছে, সমস্ত কিছু রিপোর্ট করতে হতো। এরকম নয় যে তুমি যা খুশি করবে, কোর্টকে রিপোর্ট করবে, মানে কোনো কিছু চুরি হচ্ছে না কি হচ্ছে সমস্ত কিছু রিপোর্ট কোর্টকে দিতে হতো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা রেগুলেট করা হলো যে তোমরা মালিকানা রাখো, কিন্তু কি করছো আমাদের কাছে রিপোর্ট দিতে হবে তোমাকে। বুঝতে পারছো, এটা হচ্ছে এক ধরনের কন্ট্রোল করা হচ্ছে। এবার এই আইনে কি করা হলো, প্রথমবার এই আইনে ফোর্ট উইলিয়াম যে দুর্গ, যেটা আমাদের কলকাতাতে রয়েছে, ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি, যেটা আমাদের কলকাতাতে রয়েছে, সেখানে কি হয়, একজন গভর্নর জেনারেল, এর আগে গভর্নর ছিল যেটা লর্ড ক্যানিং ছিল, এখন ওয়ারেন হেস্টিংসকে কি হলো করা হলো প্রথম গভর্নর জেনারেল, মানে তাকে পদোন্নতি করা হলো, পাওয়ার বেশি দেওয়া হলো, দিয়ে একজন গভর্নর জেনারেল করা হলো, এবং তার সাথে সাথে 4জন কাউন্সিলর দেওয়া হলো। কাউন্সিলররা কি করবে, সেই কাউন্সিলররা গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করবে, মানে আমাদের যেমন মন্ত্রী থাকে, মন্ত্রীকে অ্যাসিস্ট করার জন্য লোক থাকে, সেরকম ফোর্ট উইলিয়াম, মানে আমাদের দেখো 3টে প্রেসিডেন্সি ছিল, কলকাতা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সি, 3টে প্রেসিডেন্সি ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি যে পাওয়ারফুল বা গুরুত্ব ছিল কলকাতা প্রেসিডেন্সির। কেন, কারণ কলকাতা ক্যাপিটাল ছিল। সেই কলকাতা প্রেসিডেন্সিতে কি করা হলো, এতদিন সব জায়গায় একজন করে গভর্নর থাকতো, এখানে কি করা হলো, ফোর্ট উইলিয়ামে একজন গভর্নর জেনারেল করা হলো, এবং সেই গভর্নর জেনারেলের আন্ডারে 4জন কাউন্সিলর নিযুক্ত করা হলো, এবং তাদের কি হলো যে প্রত্যেকে এককভাবে এই 4জন কাউন্সিল গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করবে, হেল্প করবে, এবং একসাথে তাদেরকে বলা হতো গভর্নর জেনারেল ইন কাউন্সিল। মানে গভর্নর জেনারেলের মধ্যে, গভর্নর জেনারেলের যেহেতু তারা অফিসের মধ্যে রয়েছে, সেই জন্য বলা হতো গভর্নর জেনারেল ইন কাউন্সিল বলা হতো। এর ফলে এই যে ধরনের প্রবণতা, মানে টোটাল ক্ষমতাটাকে কি করা হলো, একটা সেন্ট্রালাইজ করা হলো, যে একটা জায়গাকে কেন্দ্র করে ক্ষমতা তৈরি করা হলো। মানে যা ডিসিশন নেওয়া হবে, এই একটা রুমের মধ্যে ধরো এখানে একজন মানে গভর্নর জেনারেল বসে আছে আর 4জন চারদিকে বসে আছে, তার মানে ক্ষমতাটা কি হচ্ছে, একটা সেন্ট্রালাইজ, কেন্দ্রীভূত হচ্ছে ক্ষমতা। এখন আমাদের কি হয়, কেন্দ্র একটা ক্ষমতা তৈরি করছে, রাজ্য একটা শাসন করছে, তাহলে কেন্দ্র রাজ্যকে কিছু বলছে, কিন্তু রাজ্যের তো নিজস্ব কিছু ক্ষমতা আছে। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম না, এখানে যা হবে এইখান থেকেই ডিসাইড করা হবে, সেটা সারা ভারতে চলবে, যেটা আগেও রাজা রাজুদের মধ্যে হতো। তার মানে বোঝাতে পারছি যে এই আইনের ফলে এটা সেন্ট্রালাইজ বা কেন্দ্রীয়করণের প্রবণতা শুরু হয়, যে ক্ষমতাটাকে একদম সেন্ট্রালাইজ করা হচ্ছে, কেন্দ্রীকরণ করা হচ্ছে। ওকে, বুঝতে পারছি আশা করি। এর ফলে কি হলো, বাংলার যে গভর্নর, সে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হলো। আর সেই ব্যক্তি কে হলেন, প্রথম হলেন ওয়ারেন হেস্টিংস, যার কথা আমি কয়েকবার বারবার বললাম। ওয়ারেন হেস্টিংস কি করা হলো, প্রমোশন দেওয়া হলো, তিনি বাংলার শেষ গভর্নর ছিলেন, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস করা হলো। এবং তার সাথে সাথে অন্য যে দুটো প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি, মাদ্রাজ মানে আজকের দিনে চেন্নাই, চেন্নাই বলাটা ভুল, মাদ্রাজ প্রেসিডেন্সিকে ভেঙে অন্ধ্রপ্রদেশ, দেখো একটা জিনিস বলে দিই, আজকে মাদ্রাজ মানে তোমরা ভাববে হয়তো চেন্নাইকেই মাদ্রাজ বলা হচ্ছে, বোম্বে মানে আজকের দিনে হয়তো মুম্বাইকে ভাববে, এটা কিন্তু নয়। আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সাপোজ ধরো এটা বোম্বে প্রেসিডেন্সি ছিল, এটা বোম্বে ছিল, ঠিক আছে। এই বোম্বে প্রেসিডেন্সি যখন ভারত স্বাধীন হয়, তখনও বোম্বে নামেই ছিল। পরে কি হয়, এই দুটোকে ভাগ করা হয়, উপরটা হয় গুজরাট আর নিচেরটা হয় মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র আর গুজরাট মিলে ছিল বোম্বে, আর এই মহারাষ্ট্রের মধ্যে একটা শহর হচ্ছে মুম্বাই, ঠিক আছে। তাহলে এইভাবে মুম্বাই, বোম্বে, সেরকম মাদ্রাজ একটা প্রেসিডেন্সি ছিল, সেই মাদ্রাজ প্রেসিডেন্সি ভারত যখন ভাগ হয় তখনও মাদ্রাজ নামে হয়। এবারে কি হয়, মাদ্রাজকে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর একটা হয় তামিলনাড়ু, ঠিক আছে। সরি, প্রথমে হয়েছিল অন্ধ্রপ্রদেশ আর মাদ্রাজ ছিল, মাদ্রাজের অন্ধ্রপ্রদেশ আর মাদ্রাজ হয়, প্রথমে পুরোটা মাদ্রাজ ছিল, এরপর অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে যায় আর মাদ্রাজ পড়ে রয়ে, এরপর মাদ্রাজকে পরবর্তীকালে রিনেম করা হয় তামিলনাড়ু, আর অন্ধ্রপ্রদেশকে আবার ভেঙে এই জায়গাটা তেলেঙ্গানা হয়ে যায়। মানে আজকের দিনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু মিলে সে সময় মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল। বুঝতে পারলাম, টোটালটা ক্লিয়ার হলো।
বোঝা গেল? ক্লিয়ার? বলো। ওকে। তো এই সময় কি হয়, বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, এই সব জায়গার যে গভর্নর রয়েছে, প্রত্যেক জায়গার একজন হেড করে থাকে গভর্নরকে, প্রত্যেককে অর্ডার দেওয়া হলো যে তারা প্রত্যেককে বাংলার যে গভর্নর জেনারেল রয়েছে তাদের আন্ডারে কাজ করবে। মানে এর আগে কি হতো, বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, প্রত্যেকের গভর্নর যে যার আলাদা আলাদা পাওয়ার থাকতো। যে বোম্বে প্রেসিডেন্সি সে টোটালি একদম ডাইরেক্ট রিপোর্ট করবে বোম্বে, মানে ইংল্যান্ডকে, ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। মানে ভাবো তিনটে জায়গার হেডকোয়ার্টার রয়েছে আর প্রত্যেকেই মানে রিপোর্ট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংল্যান্ডে। কিন্তু এখানে বলা হলো না, বোম্বে মাদ্রাজ প্রেসিডেন্সির যে গভর্নর হবে তাদের প্রত্যেককে বাংলার যে গভর্নর জেনারেল আছে তাকে রিপোর্ট করতে হবে। আর বাংলার যতক্ষণ না বাংলার গভর্নর জেনারেল অনুমতি দেবে ততক্ষণ তারা অন্য রাজ্যগুলোর সাথে যুদ্ধ করতে পারবে না। এই জন্য যদি মনে থাকে, যদি হয়তো মনে নেই, যখন আমাদের মারাঠাদের সাথে যুদ্ধ হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর সময়, ঠিক আছে, আমরা পরে পড়বো মাধব রায়ের সময় যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কিন্তু বোম্বে প্রেসিডেন্সি লড়াই করেছিল, কিন্তু সেখানে ওয়ারেন হেস্টিংস কিন্তু অনুমোদন না দেওয়ার পরেও যুদ্ধ করেছিল। ঠিক আছে, তো সেই নিয়ে একটা গন্ডগোল সেই সময় ব্রিটিশদের মধ্যে হয়েছিল। অ্যাকর্ডিং টু অর্ডার পারমিশন নিতে হতো, কিন্তু বোম্বে প্রেসিডেন্সি মানে এই ওয়ারেন হেস্টিংস বা বাংলার গভর্নর জেনারেলকে না জানিয়ে নিজেরাই ট্রিটি সাইন করে নিয়েছিল। তো এটা আমরা পরে যখন মারাঠা পড়বো তখন আমরা এটা আলোচনা করব। অর্থাৎ মেড ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সিস অফ বোম্বে অ্যান্ড মাদ্রাজ সাবঅর্ডিনেট টু দ্য প্রেসিডেন্সি অফ বেঙ্গল। মানে বাংলার অনুমোদন ছাড়া কিছু করা যেত না। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, ভারতে গঠন করা হয় প্রথম সুপ্রিম কোর্ট। কলকাতার ফোর্ট উইলিয়ামে গঠিত সুপ্রিম কোর্ট 1774-এ, 73-এ অ্যাক্ট, 74-এ, এবং এর একজন প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়, তার নাম ছিল স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, তাকে প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত করা হয় এবং আরো তিনজন বিচারপতি। যখন আমাদের দেখো সুপ্রিম কোর্টে জাজ থাকে, চিফ জাস্টিস থাকে, তার সাথে তো আরো অনেক বিচারক থাকে, সেরকম সুপ্রিম কোর্টে সেই সময় একজন প্রধান বিচারপতি ছিল আর একজন তিনজন বিচারপতি ছিল। ভারতেও যখন সুপ্রিম কোর্টে তখন এই স্ট্রাকচার ছিল। এখন এগুলোকে যেহেতু সুপ্রিম কোর্টের কাজ বাড়ছে, সে কারণে এগুলোকে বাড়িয়ে এখন 34 করে দেওয়া হয়েছে। এটা আমাদের পরে কনস্টিটিউশনে আছে, আমরা পড়ব। আর ইলিজা ইম্পেকে করা হয় প্রথম প্রধান বিচারপতি। এবার এর কারণ ছিল কি, যেহেতু পুরো দেখো একটা কেস হলো, সেই কেসের জন্য ইংল্যান্ডে যেতে হবে, এটা একটা সমস্যার ব্যাপার। সেই কারণে এর মাধ্যমে ভারতে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত করা হয়। কিসের জন্য? যাতে কোম্পানিরা ব্যক্তিগত বাণিজ্য না করতে পারে এবং ঘুষ গ্রহণ না করতে পারে, ঘুষ যাতে না পায়, না নেয়। ব্যক্তিগত বাণিজ্য মানে সাপোজ ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসার জন্য একজন কাউকে ইংল্যান্ড থেকে এখানে নিয়ে আসা হলো, যে তুমি কোম্পানির হয়ে জিনিস নিয়ে যাবে, নিয়ে আসবে, ভালো কথা। সে কি করলো, সেই জাহাজে করে নিজের কিছু জিনিসপত্র, সে কোম্পানির জিনিস নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, সে কি করলো এক্সট্রা কোনো জিনিস ইংল্যান্ড থেকে নিয়ে এলো তার সাথে সাথে। ফলে কি হলো, সে তার জন্য তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, টাকা দিতে হচ্ছে না, সে তো কর্মচারী, সে নিয়ে আসছে, সে এক্সট্রা ব্যবসা করছে, সে কোম্পানির থেকে স্যালারিও পাচ্ছে, তার সাথে সাথে তোমার নিজের ব্যবসাও করে নিচ্ছে। ঠিক আছে, আর এছাড়া ঘুষ তো আছেই। তাহলে এইগুলো যাতে না করতে পারে সেই জন্য সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে প্রপার পুরো রেগুলেটিং অ্যাক্ট। ওকে, বলো, বোঝাতে পারলাম রেগুলেটিং অ্যাক্ট? কোনো ডাউট? পুরোটা ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমি একটা তোমাদের এরকম স্ট্রাকচার দিয়ে রেখেছি, ঠিক আছে। কিসের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? অবজেক্টিভ টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জাস্ট ইংলিশ যারা পড়তে পারো পড়ে নিতে পারো। এখানে বলা আছে টু রিমুভ দ্য পলিটিক্যাল পাওয়ার ফ্রম দ্য হ্যান্ডস অফ ট্রেডিং কোম্পানি, টু রেকগনাইজ দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অফ কোম্পানি, টু প্রোভাইড নিউ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম অ্যান্ড provide a central administration system to improve the deposit state of affairs situation on the company, to sort out the chaos created on the by the instruction of the system of dual government, তো became anti corruption practice। এই যে কথাগুলো বললাম সেগুলোই আছে এখানে, আবার একটু ইংলিশে জিনিসগুলোকে বলে দিয়েছে, অবজেক্টিফাই করে জিনিসটা লেখা আছে, ঠিক আছে। জাস্ট যদি পড়ো তাহলে ভালো লাগবে, জিনিসটা আছে, নাহলে কোনো অসুবিধা নেই, বাংলাতে সবটা লেখাই আছে উপরে। এবার এই আন্দোলনে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? প্রথম কথা, গভর্নর জেনারেলের কোনো ভেটো ক্ষমতা ছিল না। ভেটো ক্ষমতা মানে কি? ভেটো ক্ষমতা মানে কোনো এরকম কোনো মানে কোনো একটা আইন তৈরি করা হলো বা কোনো একটা আইন হলো যেখানে, বা কোনো একটা ডিসিশন হলো, সেখানে গভর্নর জেনারেল বলবে না তোমাকে মানতেই হবে। এই যে একটা কথা বললো, সাপোজ ধরো একটা একটা লড়াই হলো, সাপোজ ধরো বম্বে প্রেসিডেন্সিতে একটা কেউ কিছু হলো যেটা বম্বে প্রেসিডেন্সি তারপর ধরো কলকাতা প্রেসিডেন্সির কাছে মানে অ্যাপ্রুভ নিতে হয়। বলা আছে কলকাতা প্রেসিডেন্সির কাছে অ্যাপ্রুভ নিতে হবে,
বোম্বে প্রেসিডেন্সি কি করলো, অ্যাপ্রুভ নিল না, নিজেই সেটা করে ফেললো। এবার সেই জায়গায় কোম্পানি এই কলকাতা যে গভর্নর জেনারেল আছে, কলকাতা প্রেসিডেন্সিতে যে গভর্নর জেনারেল আছে, সে কি করবে, সে ব্রিটিশ পার্লামেন্টে খবর পাঠাবে এই যে আমার কথা শোনেনি। তারা বলবে আচ্ছা আমরা আলোচনা করছি, করে আমরা বলছি তুমি কি করবে না করবে। তার মানে গভর্নর জেনারেল নিজে থেকে এক্সট্রা কোনো অর্ডার দিতে পারতো না, প্রত্যেকটা অর্ডারের জন্য তাকে ডিপেন্ড করতে হতো ব্রিটিশ পার্লামেন্ট। এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে এটা হচ্ছে ভেটো পাওয়ার, যে তার ভেটো পাওয়ার নেই সেই জিনিসটাকে খণ্ডন করা, তাকে ডিপেন্ড করতে হতো, সে রিপোর্ট করতো দেখো এই সমস্যা হয়েছে। ফলে কি হলো, যে জিনিসটা একটা এতটা লেন্দি হলো, আর সেই টাইমের মধ্যে সে যদি যে কাজের জন্য কাজটা করেছে সেটা দীর্ঘ মাসের ব্যাপার, এরকম তো না যে ফোন কলে বলে দিল হয়ে গেছে বাবু ছেড়ে দাও। দীর্ঘ সময় সে ড্রাফট তৈরি করবে, সেটাকে নিয়ে ইংল্যান্ডে যাবে, সেখানে আলোচনা হবে, আবার নিয়ে আসবে, মাসের পর মাস কেটে যাবে, তারপরে যখন অর্ডার আসবে ততদিনে এর তো কাজ ফুলফিল হয়ে যাবে। এই কারণে প্রথমে এটা মানে এটা হচ্ছে তোমার উদ্বেগ ছিল, মানে ভেটো ক্ষমতা ছিল না, গন্ডগোল। নেক্সট, ভারতীয় জনগণদের কোনো উদ্বেগের সমাধান করেনি। ঠিক আছে, যারা রাজস্ব দিত ভারতীয় জনগণদের উপর দিয়ে অত্যাচার হতো, তাতে কোনো জনগণের কোনো উন্নতি হয়নি। কোম্পানির কোনো দুর্নীতি বন্ধ হয়নি, কোম্পানি মারাত্মক দুর্নীতি করছিল, কারণ জাজ বলো উকিল বলো সবাই তো। আর সুপ্রিম কোর্টের যে কতটা ক্ষমতা সেটা কোনো সুনির্দিষ্ট করা হয়নি। কোর্ট তো বানিয়ে দিচ্ছে, কিন্তু কোর্ট কতটা কাজ করবে তার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। এটা ছিল এই রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি। ঠিক আছে, এইগুলো সমস্যা ছিল এই কারণে। আচ্ছা, এবার রেগুলেটিং একটা ত্রুটি তো হলো, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কি সেটা তো মানে মানে ঠিকঠাক করতে হবে। এই জন্য আসে সেকেন্ড অ্যাক্ট, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। 1777-এর পরে, 1700 এটার পরে আমাদের রেগুলেটিং অ্যাক্ট হলো 17 কত সালে, 1773। 1773-এর পরে আমাদের 1781 সালে, 8 বছরের মধ্যে হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এটা বেসিক্যালি কি ছিল, অ্যাক্ট অফ সেটেলমেন্ট ছিল যে এই যে রেগুলেটিং অ্যাক্ট ছিল, নিয়ন্ত্রক আইনের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য। ওই যে প্রথমেই বললাম যে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য, যে যেই যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট পাস করা হয়েছিল। কিন্তু এই অ্যাক্ট অফ সেটেলমেন্টে প্রথমে কি করা হলো, প্রথমে বলা হলো যে সুপ্রিম কোর্টের ওই যে কাজটা প্রথমে শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ ছিল। ওই যে বললাম যে বোম্বে প্রেসিডেন্সির কেউ যদি কিছু করে, কোর্টও ওখানে কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টও। কেন? কারণ সুপ্রিম কোর্টকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল শুধু কলকাতাতে, যে কলকাতার বাইরে কোনো কেস সে করতে পারবে না, ব্যাস ওখানেই গন্ডগোল। এছাড়া সরকারি ক্ষমতায় যেসব কর্মরত বেসরকারি কর্মচারী রয়েছে, বা যারা রাজস্ব সংগ্রহ করছে মানে ট্যাক্স কালেকশন করছে, বিচার বিভাগীয় কর্মকর্তা মানে যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, এবং আদালতের এখতিয়ারের বহি অব্যাহতি দেওয়া হয়েছিল। মানে সরকারি যারা কর্মচারী রয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তা, রাজস্ব সংগ্রহ, এদেরকে আদালত এদের কিছু করতে পারবে না। আদালতের এদের এদের জন্য কি হবে, এরা একদম ব্রিটিশ পার্লামেন্টে তাদের শাস্তি হবে। তাহলে ভেবে দেখো যে যাদের উপর এ করার জন্য এসছে তাদের কোনো রকম কিছু মানে কোর্ট করতে পারবে না, তাহলে সে ব্রিটেনে গিয়ে সেখানে হবে। তাহলে বুঝতে পারছো যে শুধুমাত্র নামেই কোর্ট আর নামেই আইন, কিছুই হয়নি। এছাড়া প্রশাসনিক মানে আদালত থেকে আপিল গভর্নর জেনারেল ইন কাউন্সিলে নিয়ে যাওয়া হবে, এবং রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে গভর্নর জেনারেলকে কোনো অর্ডিন্যান্স, কোনো বিধি, অর্ডিন্যান্স বা প্রবিধান জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল, সেগুলি সুপ্রিম কোর্টে নিবন্ধিত হতে হবে। মানে গভর্নর জেনারেলও যদি কোনো অর্ডার দেয় সেটা সুপ্রিম কোর্টে নিবন্ধিত করতে হবে, ফলে এগুলো সমস্যা। এছাড়া নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করার জন্য এবার এর ফলে কি হলো, প্রথমে কি করা হতো, রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে মানে গভর্নর জেনারেল কোনো একটা অর্ডার দিল, সাপোজ ধরো ওয়ারেন হেস্টিংস অর্ডার দিল যে এই এরা এই কাজটা করতে পারবে না, বা কোনো একটা জায়গায় অর্ডার দিল, ওয়ারেন হেস্টিংস অর্ডার দিল, ভালো কথা। কিন্তু সেই অর্ডারটা আবার কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট বলবে অর্ডার ঠিকঠাক তো, যদি বলে সুপ্রিম কোর্ট হ্যাঁ, তারপরে হবে। সুপ্রিম কোর্ট যদি বলে না তোমার অর্ডার ভুল আছে, ঘুরে চলে যাবে। তার মানে এক কথায় গভর্নর জেনারেল যে রয়েছে সে কোনো রকম কাজই করতে পারবে না, সুপ্রিম কোর্টের সেই জায়গায় একটা হস্তক্ষেপ থাকবে। সেই অ্যাক্ট অফ সেটেলমেন্টে কি হলো, দুটোকে আলাদা করা হলো, যে নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে আলাদা করে দেওয়া হলো। মানে গভর্নর জেনারেল চাইলে কোনো রকমের আদেশ দিতে পারবে, সেটা সুপ্রিম কোর্ট কোনো দেখার দরকার নেই। হ্যাঁ, সে যদি ভুল করে তার জন্য পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট সেটা দেখবে, কিন্তু দুজনের প্রপার কাজের ডিস্ট্রিবিউশন আলাদা করে। এখনো আমাদের রয়েছে বিচার বিভাগ আর শাসন বিভাগ আলাদা, এটা সেই অ্যাক্ট অফ সেটেলমেন্টে প্রথম এটা করা হয়েছিল। ঠিক আছে, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। তাহলে দেখো এটা প্রথমবার শুধু একটা কারেকশনের কাজ ছিল,
যে আমাদের যে কারেকশনটা, সেই কারেকশনের জন্যই অ্যাক্ট অফ সেটেলমেন্ট ছিল। এবার এলো আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ অ্যাক্ট, সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। কি হয়, 1784 1784 ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইলিয়াম পিট। তিনি কি করেন, ইংল্যান্ডের যে তখন রাজা ছিল তৃতীয় জর্জ, ঠিক আছে, তিনি বলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত কিছু আমরা আইন বানালাম, যে রেগুলেটিং অ্যাক্ট বানালাম, তারপর হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বানালাম, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের কোনো রকমের কাজ মানে কথা শুনছেই না, তারা নিজের মতোই কাজ করছে এবং আমাদের সমস্ত ফাঁক ফোকর তারা নিয়ে, মানে আমরা যতটা সুবিধা তাদেরকে দেবো ভাবছি সে মতো আমাদের কথা শুনছে না, তারা নিজের মতো কাজকর্ম করছে। এতে তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে রাজার কাছে উইলিয়াম পিট বলল, তখন বললো ঠিক আছে, আমি একটা নতুন আইন করছি, পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমি দিয়ে দিচ্ছি। ভালো কথা। এখানে কি করা হলো, এখানে প্রথমবার বলা হলো, ব্রিটিশ পার্লামেন্ট থেকে বলে দেওয়া হলো, ভারতে কোম্পানি অধিকৃত ভূখণ্ড ব্রিটিশ সরকারের সম্পত্তি হবে। মানে দেখো, এতদিন যে সম্পত্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল সেটা তাদের সম্পত্তি ছিল, ব্রিটিশ কোম্পানি কি করতো, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সেটা মনিটর করতো। ইস্ট ইন্ডিয়া একটা বললো হলো না, যেহেতু কোম্পানি ভারতে যদি গিয়ে যদি কোনো ভূখণ্ড দখল করে সেটা ব্রিটিশ সরকারেরই সম্পত্তি হবে। তা তোমরা নিয়েছো ঠিক আছে, কিন্তু এটা আমাদের ব্রিটিশ সম্পত্তি, মানে আমরা যদি কখনো বলি যেটা আমার সম্পত্তি, এটা আমাদের দিয়ে দাও, আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, এটা আমাদের সম্পত্তি। ঠিক আছে, মানে সাপোজ ধরো আজকে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে, সাপোজ ধরো তুমি একটা জায়গা কিনেছো, ভালো কথা, তুমি জায়গা কিনেছো, সেই জায়গায় ঘর ঘর করবে। এবার আজকে মমতা ব্যানার্জি এসে বললো না, এটা আমার জায়গা, এটা আমাকে দিয়ে দিতে হবে, কারণ এটা এখানে আমি পার্ক বানাবো। সত্যিই কিন্তু করতে পারবে, তুমি যদি ভাবো যে না তুমি কোর্টে গিয়ে কেস করবে, তুমি কিন্তু কেস করতে পারবে না। গভর্নমেন্ট যদি, সরকার যদি মনে করে যে কোনো সময় তোমার মানে তোমার যে কোনো সম্পত্তি সে নিতে পারে, বলবে এটা জনস্বার্থে নেওয়া হচ্ছে, এটা এখন যে কোনো সময় নেওয়া যায়, ভারতের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি তোমার, এতে সরকার 1 টাকাও তোমাকে নাও দিতে পারে। এবার সরকার কি করে দিয়ে দেয়, তার কারণ কি, বেকার ঝামেলা, ঝুট ঝামেলা, কন্ট্রোভার্সি ব্যাপার হবে, সে না করে জন্য সরকার দিয়ে দেয়। বাট সরকার চাইলেই কিন্তু বিনামূল্যে যে কোনো সম্পত্তি পুরো নিতে পারে, এটা গভর্নমেন্টের রাইট রয়েছে। এরকম এক প্রথম 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে বলা হলো। অর্থাৎ এটা ছিল কোম্পানিকে সরাসরি নিয়ন্ত্রণ করা, এর আগে কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ করেনি, ওই যে বেশি বার ওই জন্য সরাসরি নিয়ন্ত্রণ করে। এর ফলে কি হয়, কোম্পানির রাজনৈতিক এবং বাণিজ্যিক কার্যাবলীর মধ্যে পার্থক্য করে এবং এই যে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর গঠন করে। আগে কি ছিল, প্রপাইটার ছিল আর বোর্ড অফ ডিরেক্টর ছিল, এখন সেগুলোকে ভেঙে দিয়ে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় আর কোর্ট অফ ডিরেক্টর তৈরি করা হয় এইগুলোকে দেখাশোনা করার জন্য। এই বোর্ড অফ ডিরেক্টর যারা ছিল তারা বেসামরিক আর সামরিক সমস্ত কাজকর্ম করবে, অর্থাৎ বা ব্রিটিশ ভারতে যে ব্রিটিশ সম্পত্তির রাজস্ব তত্ত্বাবধান করবে এবং পরিচালনা করবে। মানে বুঝতেই পারছি বোর্ড অফ ডিরেক্টরকে অ্যাকচুয়ালি ক্ষমতার, বোর্ড অফ কন্ট্রোল কি, যারা জিনিসটা ওখানে, কোর্ট অফ ডিরেক্টর কি, বোর্ড অফ কন্ট্রোল, মানে দেখো অ্যাকচুয়াল কাজ এই বোর্ড অফ মানে কন্ট্রোলকে দেওয়া হলো, আর কোর্ট অফ ডিরেক্টর এদের হাতে ক্ষমতা দেওয়া হলো যে এরা পরিচালনা করবে, কারণ ব্রিটিশ সম্পত্তি তাদের হয়ে গেছে। তাহলে দেখো এর মাধ্যমে ব্রিটিশরা কি করলো, এক আইনের মাধ্যমে সবকিছু তারা নিয়ে নিল। ভালো কথা, সুন্দর জিনিস। এবার ব্রিটিশের বিভিন্ন সময় চার্টার অ্যাক্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবার ভারতের আসবে ইম্পর্টেন্ট বিভিন্ন চার্টার অ্যাক্ট। প্রথম যে চার্টার অ্যাক্ট গুলো ছিল, এতদিন ধরে যে শাসন কাঠামো চলছিল, ভারতের যে শাসন কাঠামো চলছিল সেটাকে সংস্কার করার জন্যই এই চার্টার অ্যাক্ট আছে। প্রথম ছিল 1793, 1793। এর আগে একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল, বলা হলো যে কোম্পানি একচেটিয়া বাণিজ্যই করবে, এতদিন একচেটিয়া বাণিজ্য করে এসছে, এখানে বলা হ্যাঁ তোমরা সেই বাণিজ্যে আমরা হস্তক্ষেপ করব না, কোম্পানি একচেটিয়া বাণিজ্যই করবে। আরো 20 বছরের জন্য সম্প্রসারিত করা হলো। মানে একচেটিয়া বাণিজ্য মানে কি, সাপোজ ধরো সাপোজ ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলার ব্যবসা করছে, ঠিক আছে, মশলার ব্যবসা করার জন্য তারা কোথায় আসছে, ইন্ডিয়াতে আসছে। ওকে, তো ইন্ডিয়া থেকে তারা মশলা কিনছে, সাপোজ ধরো 10 টাকা পার কেজিতে মশলা কিনছে, ঠিক আছে, কোথায়, কে কিনছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিসের কোম্পানি, ইংল্যান্ডের কোম্পানি। এবার ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আরেকটা কোম্পানি হলো সাপোজ ধরো রোজ রয়্যালস, ঠিক আছে, সে বললো আমিও মশলার ব্যবসা করব, ইন্ডিয়া আসবো, কিন্তু আমি ইন্ডিয়া থেকে 10 টাকার মানে নিয়ে 10 টাকায় বিক্রি না করে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসে আমি 9 টাকায় বিক্রি করবো। তাহলে কি, লোকে তখন রোজ রয়্যালস এর কিনতে থাকবে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিনবে না, তাহলে কোম্পানির ক্ষতি হবে। সেই জন্য ব্রিটিশ পার্লামেন্ট বললো না, এটা কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না
যেই ব্যবসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে, অন্য কোনো ব্যবসা করো কোনো অসুবিধা নেই, কিন্তু যেসব ব্যবসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে সেই ব্যবসাগুলো করতে পারবে না। একচেটিয়া বাণিজ্য করার অধিকার এতদিন ছিল, আরো 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো। কোনো কোম্পানি কমান্ডার ইন চিফ উড নট বি এ মেম্বার অফ গভর্নর জেনারেল ইন কাউন্সিল। কমান্ডার ইন চিফ যে রয়েছে, কমান্ডার ইন চিফ বলতে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে মানে হেড থাকবে, হেড মানে কোম্পানির একজন হেড থাকবে, মানে সেই কোম্পানির হেড কখনোই গভর্নর জেনারেল কাউন্সিলের উড নট বি মেম্বার অফ গভর্নর জেনারেল কাউন্সিল আনটিল অ্যাপয়েন্টেড। ঠিক আছে, যতক্ষণ না গভর্নর জেনারেল কাউন্সিল তাকে অ্যাপয়েন্ট করে সে কখনো এর কমান্ডার ইন চিফ হতে পারবে না, বা তার কোনো হেড হতে পারবে না। যতক্ষণ না গভর্নর জেনারেল যে কাউন্সিল আছে তাকে নিয়োগ করে ততদিন হতে পারবে না। এছাড়া গভর্নর জেনারেলের উপরে নিয়ন্ত্রণকে আরো সুনির্দিষ্ট করা হয়। এতদিন ওই যে বলেছিলাম রেগুলেটিং অ্যাক্টের পরে শুনতে চাইতো না, এরপরে কি হলো, এই চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেলের পাওয়ারকে আরো কনসেন্ট্রেট করা হলো, না এবার শুনতেই হবে। ঠিক আছে, গভর্নর জেনারেল গভর্নর ওভাররাইড দ্য ডিসিশন অফ কাউন্সিল। এই যে বললাম গভর্নর জেনারেলের এই পাওয়ারটা দেওয়া হলো, ওভাররাইড দ্য ডিসিশন অফ কাউন্সিল। মানে এই যে গভর্নর জেনারেলের কাউন্সিল যেটা রয়েছে, মানে এটাকে বলে ভিটো পাওয়ার। কাউন্সিল থেকে বললো যে এটা করা যাবে না, কিন্তু গভর্নর জেনারেল যদি চায় তাহলে সেটা করতে পারে। তাহলে ওভাররাইড দ্য ডিসিশন, মানে ওভাররাইড মানে পরিবর্তন করা, করতে পারে। স্যালারি অফ দ্য কোম্পানি টু ড্রন ফ্রম দ্য ইন্ডিয়ান এক্সকিউজার, মানে ভারতে যে টাকাটা হচ্ছে সেখান থেকে স্যালারি, কোম্পানির স্যালারি দেওয়া হবে, আর ব্রিটিশ সরকার কোনো স্যালারি দেবে না, ইন্ডিয়ান এখান থেকেই তাদেরকে দিতে হবে। ঠিক আছে, সে 1793-তে। এবার 1813, এবার আমরা জানি নেপোলিয়নের যুদ্ধ হয়ে গেছে, তার আগে নেপোলিয়নের যুদ্ধ, এবং তার ফলে বিভিন্ন জায়গার কোম্পানিরা মানে নেপোলিয়নের যুদ্ধ আমরা জানি, যদি আমরা কেউ জেনে থাকি ভালো, যে নেপোলিয়ন ফ্রান্সের রাজা ছিল নেপোলিয়নের কারণে ব্রিটিশদের প্রচুর ক্ষতি হয়েছিল। ঠিক আছে, কিন্তু নেপোলিয়ন শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, সেটা পরের কথা, কিন্তু নেপোলিয়ন একদিন রুল করেছিল। এর ফলে ব্রিটিশদের প্রচুর মানে সমস্যা হয়েছিল, এবং ব্যবসা বাণিজ্যতেও নেপোলিয়ন মানে প্রচুর ক্ষতি করিয়েছিল। এই কারণে যা অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছে, ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও তো ব্যবসায়ীরা রয়েছে, তারা কোম্পানির উপভোগ মানে এই যে বাণিজ্যে, তাহলে এর ফলে কি হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটা লিবার্টি পেত, ফলে অন্যান্য ব্যবসায়ীরা এতদিন ব্যাপারটা হচ্ছে মেনে নিয়েছে, ঠিক আছে, এবার বলছে না আর ব্যাপারটা হবে না, এবার আমাদের টাকার দরকার। তো বললো না, এবার বাণিজ্যে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটাতে সরকারকে চাপ দিতে শুরু করলো। বলছে না, এবার আর শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করলে হবে না, আমরাও ব্যবসা যেতে চাই, গভর্নমেন্টকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চাপ দিতে শুরু করলো অন্যান্য ব্যবসায়ী। তখন কোম্পানি বললো ঠিক আছে, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের মেয়াদকে আরো 20 বছর বাড়াচ্ছি, কিন্তু একচেটিয়া বাণিজ্যের যে অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল সেটাকে আমরা লোপ করছি। তাহলে 1813-তে প্রথমবার বলা হলো না, একচেটিয়া বাণিজ্যের অধিকার আর থাকবে না, যে কেউ চাইলে বাণিজ্য করো, ঠিক আছে, যে কেউ এবার বাণিজ্য করতে পারো, আর একচেটিয়া বাণিজ্যের অধিকার কিন্তু আর থাকবে না। তবে কিছু কিছু জায়গায় বললো যে তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য থাকবে, কি, যে চীনের সাথে যদি কোনো ট্রেড করতে হয়, বা চা আর আফিম যে ব্যবসা রয়েছে, আফিম মানে আজকের দিনে যেগুলো থেকে আমাদের আফিম, যেগুলো গাঁজা থেকে শুরু করে এগুলো যে তৈরি হয়, আফিম ব্যবসা, সে যত আমাদের হেরোইন থেকে ড্রাগস তৈরি হয় সবকিছু আফিম থেকে হয়, পোস্তও যে হয়, যাই হোক সেই ব্যাপার। তো এইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু করতে পারে, বাকি যে কোনো ব্যবসা, মশলা বলো, হ্যান ত্যান যা ব্যবসা করতে পারো, আলু বলো, যা খুশি সেগুলো যে কোনো কোম্পানি করতে পারে, কিন্তু চা, আফিম আর চীনের সাথে বাণিজ্য এটা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া থাকবে, বাকি যে কোনো ব্যবসায় তোমরা যেতে পারো। তাহলে প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে। ভালো কথা। এরপর লোকাল গভর্নমেন্ট ওয়াজ অ্যালাউড টু ইম্পোজ ট্যাক্সেস। এই যে লোকাল গভর্নমেন্ট ওয়াজ অ্যালাউড টু ইম্পোজ ট্যাক্সেস অন পিপল, মানে লোকাল গভর্নমেন্ট মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কিছু লোকাল, মানে লোকাল গভর্নমেন্ট মানে কি, আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত লোকাল গভর্নমেন্ট, সেরকম মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন জায়গায় একটা লোকাল গভর্নমেন্ট তৈরি করতো, তারা চাইলে কি করতো, জনগণের উপর এক্সট্রা ট্যাক্স বসিয়ে দিত, যে আমাদের এরকম আছে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। ইম্পোজ ট্যাক্সেস মানে এমনিতেই তারা ট্যাক্স দিচ্ছে, আরো এক্সট্রা ট্যাক্স তারা চাপাতে পারে, মানে টাকার দরকার, তার টাকার জন্য লোকেরা কোথা থেকে পাচ্ছে দেখার দরকার নেই, ট্যাক্স নিতে হবে। প্রথমবার কোনো কিছুর জন্য ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। প্রথমবার এডুকেশনের জন্য তারা নজর দিল, বলে স্যার খুব ভালো কথা, কোনো ভালো কথাই নয়, বেসিক্যালি কেন করা হয়েছিল তার কারণ ছিল যে ওরা দেখলো যে ইংল্যান্ড থেকে যদি লোক এনে এখানে চাকরি করানো হয়,
তাহলে তাদেরকে প্রচুর টাকা দিয়ে প্রথমে ট্রেন করতে হবে, ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, আর স্যালারিও প্রচুর দিতে হবে। তার থেকে কি ভারতীয়দের যদি আমরা শিখিয়ে দিই, শেখাপড়া করিয়ে দিই, তাহলে তারা কি করবে, কম টাকায় কাজ করবে এবং তারা লয়ালটি থাকবে যে টাকা দিচ্ছে। সেই কারণে শিক্ষা খাতে খরচ করা হলো। এবার এই যে টাকাটা খরচ হলো, এটা দেখে মনে হবে ব্রিটিশ সরকার খরচ করছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এই টাকাটা খরচ করছে খ্রিস্টান মিশনারিরা। কেন? তারা ভারতে ধর্ম প্রচারের অনুমতি পায় এবং ইংরেজি প্রচার করতে শুরু করে। বেসিক্যালি তারা ভারতে এসেছিল ভারতীয়দের কনভার্ট করতে, মানে যে যার ধর্মে আছে সেখান থেকে খ্রিস্টান ধর্মে মানে কনভার্ট করার জন্য তারা এসেছিল। কিন্তু তারা এসে বলবে না না, আমরা কেন খ্রিস্টান ধর্মে করাবো, আমরা শিক্ষা দিতে এসেছিলাম। এরকম করে আফ্রিকা থেকে শুরু করে প্রত্যেক দেশে এরা এই জন্যই যেত, মিশনারিরা এখনো দেখবে প্রত্যেক গ্রামে গ্রামে এরা ঢুকে যাচ্ছে, গিয়ে বলে যিশু ফিরবে, যিশু আসছে, এইসব ব্যাপার বলে প্রত্যেককে এরকম ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এই নিয়ে প্রচুর চারদিকে দেখবে গন্ডগোল হয়। তো যাই হোক, প্রচুর টাকা বাইরে থেকে এরকম দেয়া হয়। তো এরাও এই সময় এসেছিল, আর এরাই প্রথমবার গভর্নমেন্টের হয়ে 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিল যে ইংরেজি প্রচার করবে, প্লাস তার সাথে সাথে শিক্ষিত করবে এবং বিভিন্নভাবে তাদেরকে শিক্ষা দেবে। কিছুদিন আগে পর্যন্ত কিছুদিন আগেও একটা জিনিস হয়েছে। কিভাবে দেখো, অনেকে দেখবে নিজেদের বাচ্চাদেরকে কনভেন্ট স্কুলে পাঠাও, ইংলিশ মিডিয়াম স্কুল, দেখবে কনভেন্ট স্কুলে খুব ভালো এখানে পড়ায়, সেন্ট অ্যাগনেস, ঠিক আছে, আমাদের এদিকে আছে সেন্ট অ্যাগনেস, তারপরে এরকম আরো অনেক স্কুল আছে, ঠিক আছে, সেন্ট জেভিয়ার্স, খুব ভালো ভালো স্কুল, নাম করা স্কুল। এরা কিরকম করে, ঠিক আছে, এদের খুব সুন্দর একটা টেকনিক আছে। কি করে দেখবে, এরা দেখবে আস্তে আস্তে যিশুর প্রেয়ার করায়, যে যাই হোক যিশুর প্রেয়ার করায়, হিন্দু মুসলিম কিন্তু যিশুর প্রেয়ার করতে হবে, নাহলে স্কুলে হবে না। কিরকম করে, বাসে করে যাচ্ছে, ঠিক আছে, বাসে যাচ্ছে, বাসে যেতে যেতে বাসের মধ্যে অনেক বাচ্চা বাসে যাচ্ছে, বাসে বসে বসে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে বাসটা এক জায়গায় দাঁড়িয়ে গেল, ঠিক আছে, আর ড্রাইভার বসে আছে, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে সবাই বললে, হাই বাস যাচ্ছে না, কি হয়েছে? তখন বাসের ড্রাইভার ছাড়া তো আরো কিছু টিচার বা কেউ একজন থাকে, সে বলে তোমরা যে যার ভগবানের নাম করো। বললে তুমি নাম কি, মানে এরকম ভাবে করে, অ্যাকচুয়ালি এরকম হয়েছে, রিপোর্ট হয়েছে। যে বলে কি হয়েছে তোমার, তুমি কে, হিন্দু, বলে কি তোমার ঠাকুরের নাম করো, করলো, সে হয়তো কৃষ্ণ কৃষ্ণ করলো, বলে হায় চালু হলো, বলে হয়নি। আরেকজন হয়তো মুসলিম আছে, সে আল্লাহ আল্লাহ বললো, তবুও চালু হয়নি। বলে আচ্ছা এবার তোমরা সবাই মিলে যিশু যিশু বলো তো। সবাই মিলে বললো যিশু যিশু, সঙ্গে সঙ্গে ড্রাইভার কি করলো, চালু করে দিল। বলে দেখেছো যিশু বলেছি বলে সঙ্গে সঙ্গে দেখো চালু হয়েছে, তার মানে ভাবো মানে যিশু কত শক্তিশালী। ছোটবেলা থেকে বাচ্চার মনে এই জিনিসগুলো ঢুকিয়ে আস্তে আস্তে এই ধর্ম স্কুলগুলো এখনো বারবার এই জিনিসগুলো করে আসছে এবং করছে, ঠিক আছে, ইন্ডিয়াতেও এটা হচ্ছে। তো এগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকাটা খুব দরকার। আর ছোটবেলায় দেখো বাচ্চাদের কি করেছে, আমরা ক্রিসমাসে স্যান্টা গিফট দিয়েছে হ্যান ত্যান, এরা আমরা করে থাকি, ঠিক আছে, কিন্তু এটার থেকে না করে, যে আমার মনে হয় যদি এরকম করা হয় যে জন্মাষ্টমীতে না, এটা হচ্ছে গোপাল গিফট দিয়েছে, সেরকম করা যায়, আমরা কেন খ্রিস্টান কালচারটাকে বেশি অ্যাকসেপ্ট করি। তো যাই হোক, এই জিনিসগুলো সেই সময় থেকেই করে আসা হয়েছে, এখনো চলছে। এছাড়া ভারতের সাহিত্যের পুনর্জীবন, বিজ্ঞান প্রচারের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়, কোম্পানির প্রাদেশিক আর ব্যবসায়িক বাজেটকে আলাদা করা হয়েছিল। এগুলো মাথার মধ্যে রাখতে হবে। কোন চার্টার অ্যাক্টে প্রথমবার এডুকেশন পারপাসে টাকা বরাদ্দ করা হয়েছিল, 1813 চার্টার অ্যাক্টে, গুরুত্বপূর্ণ। নেক্সট, 1833-এ প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটির আন্ডারে আরো 20 বছরের জন্য শাসন কার্য পরিচালনা করা হয়। 1833 পরের 20 বছর পরে এখানে এতদিন দেখো কোম্পানির চা ব্যবসা আর চীনের সাথে বাণিজ্য, একচেটিয়া বাণিজ্যের অধিকারটা ছিল, সেটাও লুপ্ত করে দেওয়া হয়। মানে 1833-এ সম্পূর্ণ মনোপলি তুলে নেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে। মানে এরপরে যে যার যত খুশি যেখানে খুশি ব্যবসা করতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো রেস্ট্রিকশন থাকলো না। এছাড়া বাংলার যে গভর্নর জেনারেল এতদিন ছিল, ওয়ারেন হেস্টিংস প্রথম ছিল, সেই গভর্নর জেনারেলকে এখন ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হলো। আর সেটা কে ছিল, লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে বেন্টিককে কি করা হলো, আরো এক্সট্রা পাওয়ার দেওয়া হলো, সে এখন আর কোনো বাংলার গভর্নর জেনারেল নয়, সে এখন ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল। এবং তার হাতে সমস্ত বেসামরিক এবং সামরিক ক্ষমতা দেওয়া হলো। এই সময় বেন্টিক প্রচুর পাওয়ার পাওয়ার পরে আমাদের যে ঠগি দমন থেকে শুরু করে প্রচুর কাজ, প্রথমবার আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি গঠন করেছিল ঠগিদের দমন করতে। মানে আজকের দিনের আমাদের যে র, আইএস, র রয়েছে, ঠিক আছে, তারপরে আইবি রয়েছে, ওই যে আইবিটা ছিল সেটা প্রথমবার গঠিত হয়েছিল কিন্তু বেন্টিকের সময়। এরপর পরে ব্যাপারটা আরো মানে চেঞ্জ হয়েছে, সেটা পরের কথা, সেটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না, কিন্তু মনে রাখবে প্রথমবার যে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, সেটা
বেন্টিকের সময় ভারতে গঠিত হয়েছিল, এই সময় 1829-এ ঠগীদের দমন করার জন্য। ঠিক আছে, সেটা পরের ব্যাপার। তো এরপর সমস্ত যে রেগুলেশন, এবার দেখো এর আগে যেসব আইন হতো সেগুলোকে বলা হতো প্রবিধান বা রেগুলেশন। এর ফলে এরপরে তৈরি হলো অ্যাক্ট হিসাবে। পার্থক্য কি? আগে কিন্তু কোনো অ্যাক্ট বলা হতো না, আগে বলা হতো রেগুলেশন, গভর্নমেন্ট জেনারেল রেগুলেশন। এরপরে যেগুলো হলো সেগুলো অ্যাক্ট হয়ে গেল। অ্যাক্ট আর রেগুলেশনের পার্থক্য কি? রেগুলেশন মানে নিয়ম কানুন, আর অ্যাক্ট মানে আইন। নিয়ম কানুন ভাঙা যায়, মানে ভাঙা যায় মানে না করলে শাস্তি, কিন্তু অ্যাক্ট মানে অপরাধ, দণ্ডনীয় অপরাধ, বুঝতে পারছো? এরকম, এই জন্য আগে ছিল রেগুলেশন, এরপর থেকে এটা অ্যাক্ট নামে পরিচিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়ে ব্রিটিশ ক্রাউনের ট্রাস্টে কাজকর্ম করা হয়, সেন্ট্রালাইজ করা হয়। এর মাধ্যমে প্রথমবার ভারতীয়দের জড়িত করার প্রয়োজনীয়তা স্বীকার করা হয়, যে ভারতীয়দের যাতে জয়েন করা হয় সেই জন্য। এবং এখানে প্রথমবার কম্পিটিটিভ এক্সামের জন্য চালু করা হয়, গভর্নমেন্ট এক্সামে। ঠিক আছে, এর জন্য প্রথম ভারতের আইন কমিশন, ল কমিশন গঠন করা হয়, যার যে হেড ছিলেন লর্ড মেকল। এই লোকটির জন্য আজকের আমাদের শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। যাই হোক, তো তিনি প্রথমবার আইনের কোডিফিকেশন করে, তার ফলে আমাদের যে আইন ছিল এতদিন, যেটা এখন আমাদের তুলে গেছে, আমাদের আইন কি ছিল? আইপিসি ছিল, ইন্ডিয়ান পিনাল কোড ছিল, এখন সেটা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে। তো এই কোডিফিকেশন এই মেকলে করেছিল। ঠিক আছে, এরপরে 1833-এ দাস প্রথা সম্পত্তি বিলুপ্ত হয়। এটা ছিল ফাইনাল স্টেপ ফর দ্য সেন্ট্রালাইজেশন অফ ইন্ডিয়া, রেগুলেটিং অ্যাক্টের পরে। 1853-তে লর্ড ডালহৌসির সুপারিশে তৈরি করা হয়। এর আগের গুলো সব কিন্তু 20 বছরের টাইম পিরিয়ড ছিল, যে 20 বছর বাড়ানো ছিল, কিন্তু 1853টা কোনো সময়সীমা ছিল না, যতদিন খুশি। বলে এটা একদম 20 বছরের ব্যাপার নেই, 20 বছরে বোর হয়ে গেছি, আর 20 বছর নেই। আর এটা 20 বছর চলেনি, 5 বছরের মধ্যেই এমন ডালহৌসি কাজকর্ম করলো পুরো ভেঙে গেল, আর 20 বছরের দরকার হয়নি। এখানে কি হয়, কোর্ট অফ ডিরেক্টর 24 থেকে 18 জন করা হয়, সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়, কেন্দ্রীয় আইন পরিষদে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 6 জন নতুন সদস্য যোগদান করায়, সিভিল সার্ভিসে ভারতীয়দের পদ উন্মুক্ত করা হয়। স্থানীয় প্রতিনিধিত্ব, বোম্বে, আগ্রা, মাদ্রাজ, বাংলাতে স্থানীয় মানে লোকাল যে রিপ্রেজেন্টেটিভ তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় কোর্ট অফ ডিরেক্টরদের জন্য প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সির জন্য আলাদা গভর্নর নিয়োগ করা হয় কোর্ট অফ ডিরেক্টরে। আর মেকলে 1854 সালে সিভিল সার্ভিসে মেকলের আন্ডারে কমিটি, লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয় আর একজন পূর্ণ সদস্য পরিণত করা হয়। এরপর আছে আমাদের একদম ক্রাউন রুল। ক্রাউন রুল 1858 সালের ভারত শাসন আইন, যেখানে আমরা জানি মহাবিদ্রোহের পরে, যখন মহাবিদ্রোহ হয়, মহাবিদ্রোহের ফলে আমরা দেখেছি ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা সেভাবে হ্যান্ডেল করতে পারেনি, দুর্বলতা বোঝা যায়। সেই কারণে কি হয়, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল লর্ড পামস্টোন। তিনি কি করেন, বলছেন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ভরসা করা যাবে না, এবার পুরোটাই কন্ট্রোল করবে ব্রিটিশ পার্লামেন্ট। এই জন্য পুরো শাসনভার ইংল্যান্ডের রানীর হাতে দিয়ে দেওয়া হয়, এবং এখন থেকে বলা হয় সব ক্ষমতা হবে রানী, এবং রানীর নামেই শাসন কার্য হবে। এটাকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নেন্স বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতে ভালো সরকার, গুড গভর্নেন্স বা মানে একদম সুশাসনের সরকার তৈরি করা হবে। এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পাওয়ারটাকে ট্রান্সফার করে দেওয়া হয় দ্য ক্রাউনকে। দ্বৈত শাসন ডাইরেক্টলি তুলে গভর্নর জেনারেলকে ভাইসরয় বানিয়ে দেওয়া হয়, আর সেই ভাইসরয় কে হয়, লর্ড ক্যানিং। এই যে লর্ড ক্যানিং প্রথম, শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয় হয়। আর কোর্ট, এই যে ব্রিটিশ সরকারের প্রতিনিধি ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ভাইসরয় কাজ করতে শুরু করে। আর সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব নামে একটা পদ তৈরি করা হয়, যে কি করবে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হবে আর সমস্ত কাজের জন্য ব্রিটিশ সরকারকে দায়িত্বশীল হবে। আর প্রথম আমাদের ভারত সচিব ছিল আর্ল স্ট্যানলি, পরীক্ষায় পড়ে। এবার কোর্ট অফ ডিরেক্টর যে ক্ষমতা ছিল তারা ভারতের সেক্রেটারি অফ স্টেটের হাতে স্থানান্তরিত করা হয়, আর তারা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিল। 15 জন সদস্যের একটা কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়, যারা কি করে উপদেশ দেবে। লর্ড ক্যানিং 1859-এ পোর্টফোলিও ব্যবস্থা চালু করে। পোর্টফোলিও ব্যবস্থা মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে আজকে যেমন অর্থ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সেরকম পোর্টফোলিও ব্যবস্থা। এর ফলে ভারতকে সরাসরি ব্রিটিশ উপনিবেশে পরিণত করা হয়। এর ফলে যে ডক্ট্রিন অফ ল্যাপস ছিল, আমাদের সত্য বিলোপ নীতি ডালহৌসির, সেটা শেষ করা হয় এবং ভারতীয় সিভিল সার্ভিস গঠন করা হয়েছিল এর ফলে। আর যে রাজপুত্ররা ছিল, মানে ভারতের যে প্রিন্সরা ছিল,
তারা যতদিন ব্রিটিশ আধিপত্য মেনে নিয়েছিল ততদিন রাজত্ব বজায় রাখার অনুমতি ছিল, এবং যদি কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যকে তারা হুমকি দেয় তাদের জন্য ছিল। এই জন্য দেখো 1947 সাল পর্যন্ত এই রাজপুত্র বা প্রিন্সরা কিন্তু ছিল, এবং ভারতের যখন স্বাধীনও হয় তখনও কিন্তু, ভারত যখন স্বাধীন হয় তখনও কিন্তু তারা রাজত্ব মানে যে মানে রাজপুত্র হিসেবে তাদের ছিল। কতদিন ছিল? ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত, তখন পিভি পার্স বলে রাজন্য ভাতা দিতে হতো, যে রাজাদের ভাতা দিতে হতো রাজন্য ভাতা, ইন্দিরা গান্ধী কি করে এটাকে বন্ধ করে দিয়েছিল রাজন্য ভাতা। ঠিক আছে, তো ওই জন্য রাজা ই ছিল, ওই জন্য উপাধি বিলোপ করে দিয়েছিল, ব্যাস রাজন্য ভাতা বন্ধ হয়ে গেছিল, এই জন্য তারা একটু রেগে গেছিল। ব্যাস, তারপরে আমাদের কাউন্সিল অ্যাক্ট ছিল। আচ্ছা, কাউন্সিল অ্যাক্ট তিনটে ছিল 1861-তে। প্রথমটা প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের জন্য প্রথম কাউন্সিল অ্যাক্ট গঠন করা হয়েছিল। এর ফলে ব্রিটিশ সরকার ভারতীয় জনকে আইন প্রণয়নের সাথে জড়িত করতে চেয়েছিল। এর মধ্যে ছিল প্রথম ডিসেন্ট্রালাইজেশনের প্রবণতা, প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানে গঠিত। এর ফলে বাংলা, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পাঞ্জাবে নতুন পরিষদ গঠন করা হয়। এর ফলে ভাইসরয় কাউন্সিলের অনুমতি ছাড়া ভাইসরয় অর্ডিন্যান্স জারি করতে পারত, যেটা 6 মাসের ভ্যালিডিটি ছিল। লর্ড ক্যানিং সেখানে কিছু ভারতীয়দের বেসরকারি কাউন্সিলের সদস্য হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। কে কে ছিল ভীষণ ইম্পর্টেন্ট? বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা আর স্যার দিনকার রাও, তিনজনকে ভারতের মানে গভর্নর জেনারেলের কাউন্সিলে বেসরকারি সদস্য হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। আচ্ছা, অসুবিধা কি ছিল? অতিরিক্ত সদস্যদের নির্বাচন এবং ভূমিকায় সমস্যা ছিল, অপূর্ণ ছিল। এই সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র পড়াশোনা পরামর্শ দিত। এবার যেহেতু মানে বেসরকারি কাউন্সিল সভায় যোগ দিতে আগ্রহী ছিল না, ফলে তাদের উপস্থিতিও বাধ্যতামূলক ছিল না, ফলে থাকা না থাকা একরকম। ভারতীয় সদস্যরা কোনো বিলের বিরোধিতা করার যোগ্য ছিল না, কারণ শুধুমাত্র পড়াশোনা মানে পরামর্শ দিত, ফলে কোনো রকম মানে ভারতীয়দের সাথে যুক্ত করতেই পারেনি। তারা চেয়েছিল পরামর্শ দিবে বলে যুক্ত রাখবে, কিন্তু কোনো বিরোধিতা করতে পারবে না, মানে কে যাবে? কেউ যেত না, এই ব্যাপার। তারপর 1892-তে এখানে ব্রিটিশ সরকারের ক্ষেত্রে ভারতীয়দের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, আর এখানে কি হয়, অতিরিক্ত সদস্য বাড়ানো হয়। আর তার মধ্যে বম্বে 8 জন, মাদ্রাজ 20, বাংলা 20, উত্তরপ্রদেশ উত্তর প্রভিন্সে 15, আর অবোধ মানে অযোধ্যায় 15 জন, সর্বনিম্ন 10 জন আর সর্বোচ্চ 16 জন। এখানে ভোট দেওয়ার ক্ষমতা নিয়ে বাজেটে বিতর্ক করতে পারে বলা হয়। আচ্ছা, এই যে ইলেকশন কথাটা, ঠিক আছে, এখানে মেনশন করা হয়, কিন্তু শুধুমাত্র লিমিটেড আর ইনডাইরেক্ট ইলেকশন হতো। ঠিক আছে, প্রথমবার যদি ইলেকশন কথাটা কোথায় ব্যবহার করা হয়েছিল? এই 1892 সালে কাউন্সিল অ্যাক্টে প্রথমবার এটা বলা হয়। 1909-এর মরলে মিন্টো রিফর্ম সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাক্ট, যেখানে প্রথম ভারতীয় সদস্য রূপে বা গভর্নর রূপে সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে অ্যাপয়েন্ট করা হয়। আর সাম্প্রদায়িক নির্বাচন প্রথমবার এই সময় লর্ড মিন্টো দিয়েছিল, এই জন্য তাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। প্রথম নির্বাচন ব্যবস্থাকে স্বীকৃত দেওয়া হয়, এর ফলে ভারত ভাগের একটা বীজ তৈরি হয়েছিল, এ ব্যাপার। আচ্ছা, আর 1919 সালের ভারত শাসন আইন, এটা কোথায় করা আছে? এটা কোথায় গেল? আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের কাউন্সিল। আচ্ছা, ঠিক আছে, না 1900 এই কাউন্সিল অ্যাক্ট এতটা পর্যন্ত আজকে থাকলো। ঠিক আছে, আমি হচ্ছে পুরো পিডিএফটা দিয়ে রাখছি, তোমরা এতটা পর্যন্ত আজকে পড়বে। ঠিক আছে, আর যদি এই পুরো পিডিএফটাই আমি সেন্ড করে রাখছি, যদি পুরোটা পড়ে নিতে পারো খুবই ভালো হয়। এই পরের দিন এতটা পর্যন্ত আগে এমসিকিউ জিজ্ঞেস করব। ঠিক আছে, পরের দিন এতটা পর্যন্ত আমাদের প্রথমে এমসিকিউ হবে, তারপর আমরা বাকিটা পড়ে আলোচনা করব। যদি পড়ে নাও তাহলে খুব ভালো, আর যদি না পড়ো আমি কাউন্সিল একটা পর্যন্ত, তাই তো এমসিকিউ? কি বলছো বাবা? কাউন্সিল এক পর্যন্ত হ্যাঁ, এমসিকিউ হবে। 1909-এর কাউন্সিল অ্যাক্ট পর্যন্ত এতটা পর্যন্ত এমসিকিউ থাকবে। এর পরেরটা পড়লে ভালো, না পড়লেও কোনো অসুবিধা নেই, পড়িয়ে দেবো, তারপরে আবার এমসিকিউ করাবো। আর যদি না পড়ো এতটা, দেখো সামনের সপ্তাহে কিন্তু অনেকগুলো পড়া আছে, তাই তো? অনেকগুলো পড়া আছে সামনের সপ্তাহে, অনেকগুলো এমসিকিউ আছে, ম্যাথের হোমওয়ার্ক করতে দেওয়া আছে, রিজনিং এর হোমওয়ার্ক করতে দেওয়া আছে। একটু সামনের সপ্তাহটা ভালো করে পড়ো, আমি সবগুলোই করাবো, বাড়িতে করো, আর এটাও পড়ে রাখো। সামনের সপ্তাহে কিন্তু পড়া ধরবো, ওকে? একটু পড়ে রাখো, তাহলে দেখবে এটা সুবিধে হবে। পরেরটা আমি দিয়ে দিচ্ছি, আমি পুরো নোটটাই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আজকে যতটা পড়ালাম ততটা অন্তত পড়ে রাখো। ওকে, সামনের সপ্তাহে কেউ ক্লাস মিস করো না, প্রত্যেকে কিন্তু একটু পড়ে আসো।